2026 সালের মে মাস, মানে গত মাসের কথা। ভোপাল জবলপুর হাইওয়ের উপর সিরবারা ব্রিজের কাছে একটা জায়গা আছে। জায়গাটার নাম নাগিন মোড়। জায়গাটা এমনিতে বেশ নির্জন, আর তার পাশেই রয়েছে প্রায় 40 ফুট গভীর খাদওয়ালা একটা জঙ্গল। ওখানকার একজন ফরেস্ট অফিসার রোজকার মতোই সেদিনও জঙ্গলে চক্কর কাটছিলেন। হঠাৎ করে খাদের গভীর জঙ্গলের মধ্যে ওনার চোখে পড়ে একটা প্লাস্টিকের বস্তা। সত্যি কথা বলতে বস্তাটা তিনি আগেও দুবার দেখেছিলেন, কিন্তু হাইওয়ের পাশে এরকম অনেক আবর্জনার বস্তাই পড়ে থাকে, তাই এই বস্তাটাকেও তিনি একটা সাধারণ জঞ্জাল ভেবে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ওই দিন মানে 7ই মে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ফরেস্ট অফিসার বুঝতে পারেন যে জঙ্গলের ভেতর থেকে একটা তীব্র পচা দুর্গন্ধ আসছে, আর এই গন্ধটা ওই বস্তাটার থেকেই আসছিল। মনে কৌতূহল আর সন্দেহ নিয়ে তিনি খাদের নিচে নেমে ওই বস্তাটার কাছে যান, কিন্তু বস্তার মুখটা খোলা মাত্রই ওনার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড়। ওই বস্তার ভেতর পড়ে আছে এক অচেনা পুরুষের বিকৃত লাশ। তিনি আর 1 সেকেন্ডও দেরি না করে সঙ্গে সঙ্গে খবর দিলেন লোকাল পুলিশ স্টেশনে। খবরটা পাওয়া মাত্রই পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ আর ফরেন্সিক টিম স্পটে এসে পৌঁছায়। পুরো এলাকা কর্ডন করে শুরু হয় তদন্ত। লাশের কন্ডিশন দেখে পুলিশের প্রথম অনুমানই ছিল এটা কোনো নর্মাল ডেথ নয়, এটা ঠান্ডা মাথায় করা একটা পরিকল্পিত মার্ডার। কারণ মৃতদেহের হাত পা তখনও শক্ত করে বাঁধা, আর মুখে তখনও একটা প্লাস্টিকের টেপ। আর যে মুহূর্তে পুলিশ ওই লাশটা উদ্ধার করে সেই মুহূর্তে লাশটা এতটাই পচে গিয়েছিল যে চেহারা দেখে আর চেনার উপায় নেই। পুলিশ সঙ্গে সঙ্গে আশেপাশের সমস্ত থানায় মিসিং ডায়েরির রেকর্ড চেক করতে শুরু করে, কিন্তু অদ্ভুতভাবে কোথাও কোনো ক্লু পাওয়া যায় না। ওই মুহূর্তে সবার মনে হচ্ছিল কেসটা একটা ডেড এন্ডে চলে গেছে। কিন্তু ঠিক তখনই ফরেন্সিক টিম ওই বস্তার ভেতর থেকে এমন দুটো জিনিস খুঁজে পায় যা এই পুরো তদন্তটার মোড় ঘুরিয়ে দেয়। কি ছিল ওই দুটো জিনিস? 1 নম্বর জিনিসটা ছিল একটা মুদি দোকানের সাধারণ রসিদ, আর অন্য জিনিসটা ছিল একটা ছোট্ট বাচ্চার স্কুলের খাতা। আর এই দুটো ক্লুই যথেষ্ট ছিল অপরাধীকে খুঁজে বার করার জন্য। নমস্কার, আমি অপূর্ব, আর আজকে আমরা যে কেসটা নিয়ে কথা বলবো এই কেসটা আমাদের অন্যান্য কেস থেকে একটু আলাদা, এবং এর কারণটা কি সেটাও বলছি। দেখুন, আমরা আমাদের সমাজে ভাই বোনের সম্পর্ককে একটা খুব পবিত্র এবং খুব পিওর একটা সম্পর্ক বলে মনে করি, কিন্তু ভাবুন এই চেনা সম্পর্কের আড়ালেই যদি লুকিয়ে থাকে এক নিষিদ্ধ অবৈধ প্রেমের গল্প, তাহলে সেই কেসটা আর কোনো সাধারণ কেস থাকে না। আর এই নোংরা সিক্রেটটা যখন কোনো থার্ড পার্সন জেনে ফেলে, তখন তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই বলবো আমাদের আজকের এই কেসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ নাগিন মোড় মার্ডার। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমার একটা আবদার আছে আপনাদের কাছে। আমি জানি আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এই চ্যানেলটাকে এবং আগামীতেও দেবেন, কিন্তু যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই যদি আমাদের কন্টেন্ট আপনার ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দেখেছি আমাদের ইউটিউব দেখায় এরকম যে প্রায় 80%-এর বেশি মানুষ আমাদের ভিডিও নিয়মিত দেখছে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না। তাই তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং আমরা আশা করছি খুব শিগগির আমরা 2 লাখে পৌঁছে যাব, এবং যখন 2 লাখে পৌঁছে যাব তখন আপনাদের জন্য একটা অনেক বড় সারপ্রাইজ ওয়েট করে আছে। তাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আমরা যত তাড়াতাড়ি 200-তে পৌঁছাবো তত তাড়াতাড়ি সারপ্রাইজ আসবে। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। বস্তার ভেতর থেকে পাওয়া ওই দুটো সাধারণ জিনিস, একটা মুদি দোকানের রসিদ আর একটা বাচ্চার স্কুলের খাতা, নিমেষের মধ্যে এই পুরো কেসটার মোড় ঘুরিয়ে দেয়। পুলিশ অফিসাররা যখন ভালো করে ওই দোকানের রসিদটা পরীক্ষা করে, তখন দেখা যায় যে ওই রসিদটা ঘটনাস্থল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে নরসিংহপুর জেলার সাইখেরা এলাকার একটা মুদি দোকানের রসিদ। অন্যদিকে ওই যে ছোট্ট বাচ্চার খাতাটা পাওয়া গেছিল, সেই খাতার একটা পাতায় ছিল একজন স্কুল শিক্ষকের একটা লাল কালির বিশেষ নোট, আর তার সাথে তার সিগনেচার। এইটা দেখার পর পুলিশ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা রওনা দেয়
নরসিংহপুরের সাইখেরা এলাকার দিকে। সেখানে পৌঁছেই পুলিশের টিম তড়িঘড়ি করে ওই নির্দিষ্ট স্কুলে গিয়ে হাজির হয়। ওই বাচ্চার খাতাটা নিয়ে স্কুলের প্রিন্সিপাল আর শিক্ষকদের সাথে কথা বলতে শুরু করে, এবং যখন ওই খাতার ভেতরের হাতের লেখা আর শিক্ষকের স্বাক্ষরটা দেখানো হয়, তখন একজন শিক্ষক রীতিমতো চমকে ওঠেন। তিনি জানান যে এটা ওনারই সিগনেচার, এবং শুধু তাই নয়, খাতাটায় বাচ্চার হাতের লেখা দেখে তিনি সঙ্গে সঙ্গে বাচ্চার নাম, বাচ্চার গার্জিয়ানের নাম এবং তাদের ঠিকানা সবকিছু পুলিশের হাতে তুলে দেন। শিক্ষকের দেওয়া সেই অ্যাড্রেস ধরে পুলিশ যখন সাইকেরার ওই নির্দিষ্ট ভাড়া বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন চারপাশটা একদম সুনসান। বাড়ির মেইন গেটে একটা বড় তালা ঝুলছে। পুলিশ তখন আশেপাশের প্রতিবেশী এবং বাড়িওয়ালার সাথে কথা বলে জানতে পারে যে এই বাড়িতে ভাড়া থাকে 32 বছর বয়সী এক মহিলা। ওনার নাম রিনা কিরার। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, প্রতিবেশীদের সাথে কথা বলে পুলিশ জানতে পারে যে রিনা আর তার ছোট্ট বাচ্চা গত 5-6 দিন ধরেই উধাও। মানে 5-6 দিন ধরে তারা বাড়িতে নেই। প্রতিবেশীরা পুলিশকে আরো জানায় এই এপ্রিল মাসের 29 তারিখের পর থেকেই এই বাড়িটা তালাবন্ধ হয়ে আছে, এবং রিনা তার ছেলেকে নিয়ে রাতের অন্ধকারে একটা বড় গাড়িতে করে হঠাৎ করে কোথাও চলে গেছে। কোনো রকম নোটিশ না দিয়ে বাচ্চার স্কুল বন্ধ করে এইভাবে রাতের অন্ধকারে বাচ্চার মায়ের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়াটা পুলিশের মনে একটা খটকা তৈরি করে। রিনার উপর পুলিশের সন্দেহ আরো শক্ত হয়ে যায়। সবার প্রথমেই পুলিশের সন্দেহ যায় রিনার উপর, কিন্তু রিনাকে খুঁজে বার করার জন্য পুলিশ এবার টেকনোলজির হেল্প নেয়। সাইবার সেলের মাধ্যমে রিনা কিরারের মোবাইল নাম্বার জোগাড় করা হয়, এবং তারপর শুরু হয় তার মোবাইলে কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা, আর সাথে সাথে লোকেশন ট্র্যাকিং। কিন্তু রিনা কিরারের লোকেশন ট্র্যাক করতে গিয়ে পুলিশ অফিসারদের চোখ কপালে ওঠার জোগাড়। পুলিশ অফিসাররা দেখতে পায় রিনা এক জায়গাতে স্থির নেই। সে এমনভাবে নিজের লোকেশন চেঞ্জ করছে যেন পুলিশের সাথে চোর পুলিশ খেলছে। সবার প্রথমে তার মোবাইল টাওয়ারের লোকেশন দেখাচ্ছিল বাড়ি নামের একটা এলাকায়, এবং সেখান থেকে সেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় ইতারসি। এরপর তার লোকেশন ট্র্যাক করে দেখা যায় সে সোজা চলে গেছে মুম্বাইতে, কিন্তু সেখানেও সে থামেনি। মুম্বাই থেকে আবার ব্যাক করে চলে আসে ইন্দোরে, এবং সবশেষে তার লোকেশন দেখায় উজ্জয়িনীতে। পুলিশ খুব ভালো মতোই বুঝতে পারে যে এই মহিলাকে এইভাবে শুধুমাত্র ফোনের লোকেশন দেখে ধরা যাবে না, কারণ সে প্রতিনিয়ত নিজের আস্তানা পাল্টাচ্ছে। তখন পুলিশ তাদের ওল্ড স্কুল মেথড কাজে লাগায়। পুলিশ উজ্জয়িনী এবং তার আশেপাশের এলাকায় তাদের নিজস্ব গোপন নেটওয়ার্ক এবং খবরিদের অ্যালার্ট করে দেয়। রিনার ছবি এবং তার গতিবিধির খবর ছড়িয়ে দেওয়া হয় আন্ডারগ্রাউন্ড সোর্সদের কাছে, এবং অবশেষে সেই সোর্সদের দেওয়া খবরের উপর ভিত্তি করে 11ই মে সোমবার পুলিশ উজ্জয়িনীর একটা গোপন আস্তানায় আচমকা হানা দেয়। পুলিশের এরকম নিখুঁত চালে রিনা কিরার একদম হাতে নাতে ধরা পড়ে যায়। এরপর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। তবে এইখানে আরো একটা টুইস্ট আছে, কিন্তু সেটা একটু পরে বলবো, কারণ না হলে এই গল্পের মজাটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, রিনাকে থানায় এনে তাকে লকআপে ভরে যখন জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, একসময় পুলিশের 3rd ডিগ্রির মুখে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে স্বীকার করে নেয় এক ভয়ঙ্কর সত্য। রিনা তার কনফেশনে পুলিশকে জানায় নাগিন মোড়ের খাদের জঙ্গল থেকে উদ্ধার হওয়া সেই বিকৃত লাশটা অন্য কারণ নয়, ওটা রাজস্থানের ভিলওয়ারা জেলার বাসিন্দা বীর জাট নামের এক যুবকের। এবার লাশের পরিচয় তো পাওয়া গেল, কিন্তু তদন্তের পরবর্তী ধাপে পুলিশের সামনে উঠে আসে আরো একগাদা নতুন এবং জটিল প্রশ্ন। রাজস্থানের ভিলওয়ারার এক সাধারণ যুবক মধ্যপ্রদেশের এই রিনা কিরারের ঠিক কে হয়? আর এই প্রশ্নটার পেছনেই লুকিয়েছিল এমন এক সত্যি যেটা শুনলে হয়তো আপনিও শিউরে উঠবেন। এবার এই রহস্যের জট খুলতে আমাদেরকে ফিরে যেতে হবে একটু অতীতে। এই যে রিনা কিরার 32 বছর বয়সী এক মহিলা, তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকতেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব প্ল্যাটফর্মে সে রেগুলারলি নিজের নানান রকম ভিডিও পোস্ট শেয়ার করত। আজ থেকে প্রায় 4 বছর আগে, মানে 2022 আর 2023-এর মাঝামাঝি সময়ে রাজস্থানের ভিলওয়ারা শহরের বাসিন্দা বীর জাট নামের একটা ছেলে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পায় এই রিনা কিরারের প্রোফাইল,
এবং সোশ্যাল মিডিয়ায় রিনা কিরারের ছবি এবং ভিডিও দেখে সে অনায়াসেই তার একজন রেগুলার ফলোয়ার হয়ে ওঠে। রিনার নানান রকম ভিডিও বীরের বেশ ভালো লেগে যায়। সে রিনার প্রায় প্রত্যেকটা পোস্ট আর ভিডিওতেই নিয়মিত লাইক আর সুন্দর সুন্দর প্রশংসামূলক কমেন্ট করতে শুরু করে। একদম প্রথম হয়তো রিনা অতটা খেয়াল করেনি, কিন্তু বীর খুব কনসিস্টেন্সির সাথে মানে একদম মন দিয়ে রিনার প্রত্যেকটা পোস্টে রিয়েক্ট আর কমেন্ট করা চালিয়ে যাচ্ছিল। এবং এইভাবে দিনের পর দিন চলতে থাকার পর একটা সময় গিয়ে রিনার চোখ পড়ে তার এই লয়াল ফলোয়ারের উপর। রিনাও আস্তে আস্তে বীরের কমেন্টগুলোতে লাইক দেওয়া আর টুকটাক রিপ্লাই বা উত্তর দেওয়া শুরু করে। এবার রিনার কাছ থেকে এইটুকু অ্যাটেনশন পেয়েই বীরের উৎসাহ আরো বেড়ে যায়। সে এখন আরো বেশি করে রিনার সাথে ভার্চুয়ালি কানেক্ট থাকার চেষ্টা করতে থাকে এবং কমেন্ট সেকশনের এই টুকরো টুকরো আলাপ খুব বেশি দিন সেখানে আটকে থাকে না। এই আলাপ দ্রুত তাদের পার্সোনাল চ্যাট বক্স অব্দি গড়িয়ে যায় এবং সেখানে টেক্সট করতে করতে তাদের মধ্যে বেশ একটা ভালো চেনা জানা আর ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায়। এবং এইভাবে কিছুদিন চলার পর একটা সময় গিয়ে যখন একে অপরের সাথে কথা বলাটা তাদের অভ্যেসে পরিণত হয়, তখন তারা নিজেদের পার্সোনাল ফোন নাম্বার আদান প্রদান করে। এবং নাম্বার পাওয়ার পর তো আর কথাই নেই, এই চ্যাটবক্সের কথাবার্তা ধীরে ধীরে রূপান্তরিত হয় ঘন্টার পর ঘন্টা ফোন কলে। এবার এই রিনা আসলে তার স্বামীর থেকে ডিভোর্স নিয়ে নরসিংহপুরের সাইখেরায় তার বাচ্চার সাথে আলাদা একটা ভাড়া বাড়িতে সম্পূর্ণ একা থাকতো। এবার রিনার এই একাকিত্বের জীবনে বীরের এই সর্বক্ষণের কেয়ার, মনোযোগ আর মিষ্টি মিষ্টি কথাবার্তা রিনাকে একটা মানসিক সাপোর্ট দিচ্ছিল। আর এর ফলেই তাদের এই সাধারণ রিলেশনশিপটা ধীরে ধীরে প্রেমের দিকে মোড় নেয়। অন্যদিকে বীরও কিন্তু রিনার প্রতি মানসিকভাবে একদম সিরিয়াস হয়ে পড়ে। এক কথায় বলতে গেলে তার অন্ধ প্রেমে একেবারে মগ্ন হয়ে যায়। আর এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের প্রেম কিন্তু শুধুমাত্র ফোনের স্ক্রিনে আটকে থাকে না। একসময় তাদের এই ভালোবাসা এতটাই গভীর রূপ নেয় যে বীর একসময় রিনার সাথে সশরীরে দেখা করার সিদ্ধান্ত নেয়। রাজস্থানের ভিলওয়ারা থেকে মধ্যপ্রদেশের রিনার এই ভাড়া বাড়ি দূরত্বটা কিন্তু কম নয়, প্রায় 900 কিলোমিটার। কিন্তু প্রেমের কাছে এই দূরত্ব সির্ফ একটা সংখ্যা মাত্র। বীর এত দূর থেকে দিনের পর দিন জার্নি করে মধ্যপ্রদেশে রিনার বাড়িতে সশরীরে দেখা করতে আসতো। সে রিনার কাছে এসে তার সাথে বেশ কয়েকটা দিন কোয়ালিটি টাইম কাটাতো, রিনার বাচ্চার সাথেও সময় কাটাতো এবং কিছুদিন রিনার সাথে ওই ভাড়া বাড়িতে থাকার পর আবার রাজস্থানে নিজের বাড়িতে ফিরে যেত। সবকিছু একদম পারফেক্ট চলছিল, ঠিক যেমনটা একটা সাধারণ লাভ স্টোরিতে হয়ে থাকে। কিন্তু বর্তমানের বাস্তবতায় এসে যখন পুলিশ রিনার মুখ থেকে বীর জাটের এই নামটা শোনে, তখন তারা আর এক ফোঁটাও সময় নষ্ট করে না। মধ্যপ্রদেশ পুলিশ সঙ্গে সঙ্গে রাজস্থানের ভিলওয়ারা থানায় কন্ট্যাক্ট করে বীরের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। আর ভিলওয়ারা থানা থেকে পুলিশ জানতে পারে যে বীরের পরিবার অলরেডি থানায় এসে বীরের নিখোঁজ হওয়ার একটা মিসিং কমপ্লেন করে গেছে। তারা জানিয়েছে বিগত বেশ কিছুদিন ধরেই বীরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তাদের বাড়ির লোকজন চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। এবং এই খবরটা পাওয়া মাত্রই পুলিশ বীরের পরিবারকে রাজস্থান থেকে মধ্যপ্রদেশে ডেকে পাঠায়। কিন্তু পুলিশের সামনে তখন সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল বডি আইডেন্টিফিকেশন বা লাশের শনাক্তকরণ। কারণ খাদের জঙ্গল থেকে উদ্ধার হওয়া বডিটা প্রায় 8 দিন ধরে ওইভাবে পড়ে থাকায় মারাত্মকভাবে ডিকম্পোজড হয়ে গেছে এবং খালি চোখে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে ওটা বীরেরই লাশ। তখন পুলিশ বীরের শরীরে যে সমস্ত জামা কাপড় আর জুতো ছিল সেগুলো পুলিশ বীরের মা বাবা আর আত্মীয় স্বজনদের সামনে এনে হাজির করে। ছেলের পরনে সেই চেনা পোশাক আর জুতো দেখা মাত্রই বীরের বাবা মা কান্নায় ভেঙে পড়েন। তারা একদম নিশ্চিতভাবে শনাক্ত করে যে এই জুতো আর জামা অন্য কারণ নয়, এটা তাদেরই নিখোঁজ হওয়া ছেলে বীর জাটের। লাটের এই আইনি শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন কমপ্লিট হওয়ার পর পুলিশ ময়না তদন্ত শেষ করে মৃতদেহটাকে শেষকৃত্যের জন্য বীরের পরিবারের কাছে তুলে দেয়। কিন্তু এইখানে এসে এই গল্পটা একটা মস্ত বড় প্রশ্নের মুখোমুখি হয় এবং আশা করি দর্শক হিসেবে হয়তো আপনাদের মনেও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে রিনা আর বীরের মধ্যে যদি এতটাই নিখাত ভালোবাসা থাকতো, রিনা যদি বীরকে এতটাই পছন্দ করত, তবে বীরের এই হাত পা বাঁধা লাশ নরসিংহপুরের ভাড়া বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে
ভোপাল জবলপুর হাইওয়ের ওই নির্জন জঙ্গল খাদের মধ্যে গেল কিভাবে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুলিশ যখন বীরের পরিবারকে আরো জিজ্ঞাসাবাদ করে, তখন বীরের ফ্যামিলি এমন একটা তথ্য দেয় যা শুনে পুলিশেরও কান খাড়া হয়ে যায়। বীরের পরিবার জানায়, বীর শেষবার যখন বাড়ি থেকে বের হয়েছিল সেটা ছিল গত 29 এপ্রিল 2026, আর বের হয়েছিল রিনার একটা পার্সোনাল ফোন কল পেয়ে। রিনা নাকি বীরকে ফোনে কেঁদে কেঁদে বলেছিল, আমি আর এখানে থাকতে পারছি না, আমি আমার বাচ্চার হাত ধরে সব কিছু ছেড়ে চিরকালের জন্য তোমার কাছে চলে আসব। আর রিনার এই আকুল ডাক শুনেই বীর সব কাজ ফেলে খুশি মনে ট্রেনের টিকিট কেটে রওনা দিয়েছিল মধ্যপ্রদেশের দিকে। কিন্তু ওই নিষ্পাপ ছেলেটা তখন বিন্দুমাত্র টের পায়নি যে সে আসলে ভালোবাসার টানে নিজের নতুন ভবিষ্যৎ গড়তে যাচ্ছে না, বরং সে নিজের অজান্তেই এগিয়ে যাচ্ছে এক নিশ্চিত মৃত্যুর মুখে। একদম প্রথম চ্যাপ্টারেই বলেছিলাম, মনে আছে? উজ্জয়িনী থেকে যখন রিনাকে অ্যারেস্ট করা হয় তখন সেখানে একটা মস্ত বড় টুইস্ট ছিল। সেই দিন রিনা কিন্তু একা একা গ্রেফতার হয়নি। পুলিশ রিনার সাথে সাথে আরো দুজন পুরুষকে হাতে হাতে ধরেছিল, যাদের নাম অরুণ পাটেল এবং হরনাম কিরার। কিন্তু এই দুজন আসলে কারা? রিনা আর বীরের লাভ স্টোরির মাঝখানে এই দুজনের এন্ট্রি হলো কিভাবে? তাহলে বলি, এবার এন্ট্রি হচ্ছে এই কেসের সব থেকে বড় ভিলেন অরুণ প্যাটেল। আসলে রিনা এখানে একটা মারাত্মক ডাবল গেম খেলছিল। সে একদিকে যেমন রাজস্থানের বীর জাটের সাথে সোশ্যাল মিডিয়ায় প্রেম জমিয়ে রেখেছিল, অন্যদিকে নিজের মাস্তুত ভাই অরুণের দেওয়া চরম বিলাসবহুল জীবনও সমানভাবে উপভোগ করছিল। অরুণ পাটেল রিনাকে একদম অন্ধের মতো ভালোবাসত এবং সে রিনাকে শুধুমাত্র নিজের সম্পত্তি বলে মনে করত। সে রিনার পেছনে রীতিমতো জলের মতো টাকা ওড়াতো। এই কিছুদিন আগে সে রিনাকে একটা ব্র্যান্ড নিউ XUV 700 গাড়ি গিফট করেছিল, হাতে দিয়েছিল দামি আইফোন, শরীর মুড়ে দিয়েছিল প্রচুর সোনার গয়নায়। এমনকি রিনা আর তার বাচ্চার সংসারের যাবতীয় খরচ একাই টানত অরুণ পাটেল। রিনাও খুব ভালো করেই জানতো অরুণের এই কাঁচা টাকা আর এই লাক্সারিয়াস লাইফস্টাইল হাতছাড়া করলে সে অথই জলে পড়বে। তাই সে কোনোভাবেই অরুণের এই ফিনান্সিয়াল সাপোর্ট বা আর্থিক সুবিধাগুলো হারাতে চাইছিল না। কিন্তু পাপ তো আর চিরকাল চাপা থাকে না। বীর যখন নিয়মিত রাজস্থান থেকে প্রায় 900 কিলোমিটার ট্রাভেল করে মধ্যপ্রদেশের রিনার বাড়িতে আসা যাওয়া করতে শুরু করলো এবং দিনের পর দিন সেখানে থাকতে শুরু করলো, তখন স্বাভাবিকভাবেই রিনার জীবনের অনেক গোপন আর অদ্ভুত জিনিস বীরের নজরে আসতে শুরু করে। ঘরোয়া কথাবার্তা আর অরুণের ঘন ঘন আসা যাওয়া সূত্র ধরেই একদিন বীরের সামনে আসে সেই হাড়হিম করা ডার্ক টুইস্ট। বীর জানতে পারে রিনা যাকে নিজের মাস্তুত ভাই বলে পরিচয় দেয়, সে রিনার কোনো ভাই নয়। আসলে তারা দুজনে ভাই বোনের এই তকমাটাকে ঢাল বানিয়ে সমাজের চোখে ধুলো দিয়ে অনেক দিন আগে থেকেই একে অপরের সাথে গভীর প্রেম আর লিভ ইন রিলেশনশিপে লিপ্ত। আর যখন বীরের সামনে এই চরম আর নোংরা সত্যিটা ফাঁস হয়ে যায়, সে যখন দেখতে পায় রিনা তাকে এতদিন ধরে বিরাট ধোঁকা দিয়ে আসছে, তখন বীরের পায়ের তলার মাটি সরে যায়। তার ভালোবাসার রঙিন মোহ নিমেষের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়। সে নিজেকে চরমভাবে প্রতারিত মনে করতে শুরু করে এবং একটা সময় গিয়ে ক্ষোভে ফেটে পড়ে। বীর কিন্তু অরুণের সাথে রিনার এই সম্পর্কটার ব্যাপারে জানার পর থেকে মোটেই শান্ত থাকেনি। সে রিনা আর অরুণের সামনে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানায় এবং চিৎকার করে হুমকি দেয় যে সে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তাদের এই অবৈধ অজাচারী সম্পর্কের কথা সবার সামনে ফাঁস করে দেবে। আর এদিকে অরুণ পাটেল যখন জানতে পারে যে তার ভালোবাসার এবং সম্পূর্ণ নিজের টাকায় রাজকীয়ভাবে লালন পালন করা রিনা রাজস্থানের বীর জাট নামের অন্য এক যুবকের সাথেও প্রেম করছে, এবং শুধু প্রেম নয়, বীর নিয়মিত মধ্যপ্রদেশে এসে রিনার সাথে রাত কাটাচ্ছে, তখন অরুণের পুরুষতান্ত্রিক অহংকার আর ক্ষোভ একেবারে ফেটে পড়ে। বীরের ব্যাপারে জানতে পারার পর থেকেই অরুণ আর রিনার বন্ধ ঘরের ভেতর প্রতিনিয়ত শুরু হয় ভয়ঙ্কর চিৎকার আর চেঁচামেচি, নানান রকম অশান্তি, এমনকি মারামারিও। অরুণ আসলে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে সে যাকে দামি গাড়ি, আইফোন, গয়না দিয়ে এত যত্ন করে রেখেছে, সে অন্য একটা ছেলের সাথে বিছানা শেয়ার করবে।
আর তাদের এই পারিবারিক মারধর আর অশান্তি দিন দিন এতটাই ডেঞ্জারাস রূপ নিচ্ছিল যে আজ থেকে প্রায় 2 বছর আগে, মানে আনুমানিক 2024 সালের দিকে, এই ঝামেলাটা সরাসরি লোকাল পুলিশ স্টেশন পর্যন্ত গড়িয়েছিল। অরুণের অমানসিক মারধর আর মানসিক টর্চার সহ্য করতে না পেরে রিনা নিজের সুরক্ষার কথা ভেবে অরুণকে একটু সাইজ করার জন্য থানায় গিয়ে একটা কমপ্লেন করে। এবার সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন রিনা আর অরুণকে থানায় ডেকে পাঠায়, তখন সেইখানেও শুরু হয় এক নতুন ড্রামা। যেহেতু অরুণ আর রিনা সামাজিকভাবে ভাই বোনের সম্পর্কে রিলেটেড, তাই থানার ভেতর পুলিশের সামনে তাদের এই গোপন সম্পর্কের সত্যতা নিয়ে তীব্র সামাজিক অস্বস্তি আর অপমানের মুখে পড়ে। তবে সেই সময়ে পুলিশি ঝামেলা থেকে বাঁচতে এবং রিনাকে কোনো মতে ঠান্ডা করে নিজের কন্ট্রোলে রাখতে অরুণ সাময়িকভাবে নিজের রাগটা চেপে যায়। সে থানার ভেতরেই কথা বলে বিষয়টা রিনার সাথে আপোষ করে নেয়। কিন্তু থানা পুলিশের এই ঘটনার পর কিছুদিনের জন্য তাদের মধ্যে একটা ক্ষণস্থায়ী শান্তি ফিরে এসেছিল, কারণ রিনাও তখন বুঝতে পেরেছিল যে তার এই দামি লাইফস্টাইল মেনটেন করতে গেলে অরুণের এই টাকার সাপ্লাইটা বড্ড দরকার। তাই সে অরুণের সাথে আবার নর্মাল ব্যবহার করতে শুরু করে। কিন্তু রিনা তার স্বভাব বদলাতে পারেনি। সে গোপনে বীরের সাথেও রিলেশনটা কন্টিনিউ করে যাচ্ছিল। কিন্তু সময়ের চাকা ঘুরে 2026 সালে এসে বীর যখন সব সত্যিটা জেনে রিনা আর অরুণের টুটি চেপে ধরে, তখন অরুণেরও মনে পড়ে গেল 2 বছর আগের সেই থানার অপমান আর পুলিশ ডায়েরির কথা। অরুণ খুব ভালো করেই জানতো তার এলাকায় নিজস্ব দাপট আছে। তার নামে আগে থেকেই জমি দখল এবং তোলাবাজির ক্রাইম রেকর্ড আছে। বীর যদি এবার সত্যি সত্যি সোশ্যাল মিডিয়ায় মুখ খোলে, তার লোকাল ডনের এই ইমেজ আর তাদের এই নিষিদ্ধ সম্পর্কের সামাজিক সম্মান সবকিছু এক লহমায় ধুলোয় মিশে যাবে। এবং তখন বীরকে আর কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না দেখে অরুণের ভেতরের ক্রিমিনাল মাইন্ডটা জেগে ওঠে। সে 2 বছর আগে সেই সমঝোতার খোলসটা ছুঁড়ে ফেলে দিয়ে বীরকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। অরুণ আর রিনা দুজনে মিলে রিয়েলাইজ করে যে বীর জ্যান্ত থাকলে তারা সমাজে আর মুখ দেখাতে পারবে না। অরুণ আর 1 সেকেন্ডও দেরি না করে তার অপরাধ জগতের অন্যতম বিশ্বস্ত পার্টনার এবং পেশাদার গোন্ডা হরনাম কিরারকে নিজের আস্থানায় ডেকে পাঠায়। হরনামের চোখে চোখ রেখে অরুণ শুধু একটাই কথা বলে, এবার খেল খতম করতে হবে। অরুণ আর রিনা সেই ভয়ঙ্কর প্ল্যানিং অনুযায়ী 2026 সালের 29শে এপ্রিল রিনা তার ফোন থেকে বীরকে ফোন করে এবং ফোন করে খুব মিষ্টি মিষ্টি কথায় সে বীরকে বোঝায় যে সে অরুণের সাথে সমস্ত ঝামেলা মিটিয়ে নিয়েছে। সে এখন শুধু বীরের সাথেই থাকতে চায়। এবং রিনার এই গলার আওয়াজ আর ভালোবাসার ফাঁদ বীর বিন্দুমাত্র ধরতে পারেনি। সে ওই দিনই অর্থাৎ 29শে এপ্রিলেই খুশি মনে রাজস্থান থেকে রওনা দেয় মধ্যপ্রদেশের নরসিংহপুরের ওই ভাড়া বাড়িটার দিকে। বীর যখন ওই বাড়িটায় ঢোকে তখন বাইরে থেকে পরিস্থিতি একদম নর্মাল, বা বলা ভালো নর্মাল রাখার জন্য একটা নিখুঁত নাটক করা হয়েছিল। বীর তখন সোফায় বসে রিল্যাক্স করছে আর রিনা রান্নাঘর থেকে এক গ্লাস জল এনে এগিয়ে দিচ্ছে বীরের দিকে। ঠিক সেই সময় ঘরের আড়াল থেকে আচমকা এসে হানা দেয় অরুণ পাটেল আর তার ক্রাইম পার্টনার হরনাম কিরার। তারা রীতিমতো বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে বীরের উপর। আর বীর কিছু বুঝে ওঠার আগেই তারা এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যে বীর আর নিজেকে ডিফেন্ড করার কোনো সুযোগই পায় না। তারা একটা ভারী বেসবল ব্যাট বের করে বীরের উপর বারবার নৃশংসভাবে আঘাত করতে শুরু করে। বীরের চিৎকারে যাতে প্রতিবেশীরা ছুটে না আসে সেজন্য অমানসিক শক্তিতে তার মুখ চেপে ধরা হয়। মুখে পেঁচিয়ে দেওয়া হয় প্লাস্টিক টেপ। অরুণের হাতে সেই বেসবল ব্যাটের একের পর এক আঘাতে বীরের মাথার খুলি পেছনের দিকে একেবারে ঘুরে যায়। অতিরিক্ত ব্লিডিং আর মারাত্মক জখমের কারণে রিনা সেই বন্ধ ঘরের মেঝেতেই ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বীর জাট। ভালোবাসার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো বীর এর আগে কোনোদিন ভেবেও দেখেনি। এরপর শুরু হলো এই অপরাধীদের আসল খেলা, লাশটাকে ডাম্প করার খেলা। খুনটা করা হয়েছিল 2026 সালের 29শে এপ্রিল। তারা ডিসাইড করেছিল যে পুলিশ বা লোকাল মানুষ জানার আগেই ওই লাশটাকে উধাও করে দিতে হবে।
প্রমাণ লোপাটের জন্য রিনা, অরুণ আর হরনাম মিলে বীরের হাত ও পা খুব শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর মুখে জড়িয়ে দেওয়া হয় প্লাস্টিক টেপ। এরপর রিনা তার ঘর থেকে একটা চাল বা আটার খালি প্লাস্টিকের বস্তা এনে দিতেই একটা কার্টুন যেভাবে দুমড়ে মুচড়ে কোনো একটা ছোট্ট প্লাস্টিকে ঢোকানো হয়, ঠিক সেই রকমভাবে তিনজন মিলে বীরের ওই ভারী বডিটাকে ওই বস্তার মধ্যে ঢোকায় এবং ভালো করে সেই বস্তার মুখটাকে সেলাই করে দেয়। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে তারা একটা মস্ত বড় ভুল করে ফেলে। একদম ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম, ওই বস্তার নিচে রয়ে যায় রিনার বাচ্চার একটা স্কুলের খাতা আর ঘরের মুদিখানার একটা রসিদ। এরপর ভর্তি ওই ভারী বস্তাটাকে ধরাধরি করে তোলা হয় অরুণের দেওয়া রিনার সেই বিলাসবহুল গাড়ি XUV 700-এ। এবং ওই দিন রাতের অন্ধকারেই তারা নরসিংহপুর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ভোপাল জবলপুর হাইওয়ের দিকে রওনা দেয়। এবং হাইওয়ের সিরবরা ব্রিজের কাছে একটা অত্যন্ত বিপজ্জনক শার্প টার্ন আছে, যেটাকে মানুষ নাগিন মোড় বলে চেনে। আর সেই নাগিন মোড়ের পাশেই রয়েছে 40 ফুট গভীর একটা দুর্গম নিঝুম জঙ্গল। মাঝরাতের অন্ধকারে যখন হাইওয়ে পুরো ফাঁকা, তখন সুযোগ বুঝে তারা গাড়ি থামায় এবং তিনজনে মিলে ওই বস্তাবন্দি লাশটাকে ওই গভীর খাদের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। তারা ভেবেছিল এই দুর্গম জঙ্গলে বডি পচে শেষ হয়ে যাবে, কিন্তু কোনোদিন এর সন্ধান কেউ পাবে না। তবে প্রকৃতির বিচার এড়ানো অত সহজ নয়। 8 দিন পর ফরেস্ট অফিসারের চোখ সেই বস্তাটায় পড়ে যায় এবং একে একে রিনা, অরুণ এবং হরনাম তিনজনেই ধরা পড়ে পুলিশের জালে। পুলিশি তদন্তের একদম লেটেস্ট ইনফরমেশন অনুযায়ী বর্তমানে এই মামলাটার আইনি প্রক্রিয়া একদম চূড়ান্ত আর গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। উজ্জয়িনী থেকে এই 3 মূল আসামিকে গ্রেফতার করার পর পুলিশ তাদেরকে আদালতে পেশ করে এবং সেখান থেকে নিয়ে যায় পুলিশ রিমান্ডে। এই হত্যাকাণ্ডের পেছনে আরও কোনো বড় মাথা বা অন্য কোনো ফিনান্সিয়াল মদত ছিল কিনা এখন পুলিশ সেটাই জানার চেষ্টা করছে। আদালতে এই কেসটা একটা ওয়াটার টাইট কেস হিসেবে প্রেজেন্ট করার জন্য মধ্যপ্রদেশ পুলিশ সমস্ত রকম সায়েন্টিফিক আর ডিজিটাল এভিডেন্স সাজিয়ে ফেলেছে, যাতে অপরাধীরা কোনো লুপহোল দিয়ে পালিয়ে না যেতে পারে। খুনে ব্যবহৃত সেই বেসবল ব্যাট এবং ট্রান্সপোর্ট করার কাজে ব্যবহৃত অরুণের সেই XUV 700 গাড়িটাও এখন পুলিশের জিম্মায়। এছাড়াও ফরেনসিক টিম ওই গাড়ি আর রিনার ঘরের মেঝে থেকে রক্তের খুব সূক্ষ্ম নমুনা সংগ্রহ করে ফেলেছে, যা ল্যাবে টেস্ট করার পর আদালতে একটা অকাট্য প্রমাণ হিসেবে পেশ করা হবে। আর এই কেসে সব থেকে বড় কাজটা করেছে সাইবার সেল। তারা রিনার মোবাইল ফোন থেকে ডিলিট করে দেওয়া সমস্ত চ্যাট, সমস্ত মেসেজ এবং কল রেকর্ডস সাকসেসফুলি রিকভার করে নিয়েছে। এই চ্যাট এবং কল হিস্ট্রি আদালতে জাজের সামনে প্রমাণ করবে রিনা নিজেই বীর জাটকে একটা প্রি প্ল্যান করে নিজের ভাড়া বাড়িতে ডেকে এনেছিল। বর্তমানে এই 3 আসামির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ঠান্ডা মাথায় খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ ধ্বংসের ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কোর্টের কাছে কড়া আবেদন জানিয়েছে যাতে এই সমাজের জঘন্য অপরাধীদের কোনো অবস্থাতেই জামিন বা বেল দেওয়া না হয় এবং তাদের সর্বোচ্চ শাস্তি মানে ফাঁসি যেন নিশ্চিত করা হয়। দেখা যাক কি হয়। এই কেসের যদি কোনো আপডেট আসে আমি সেটা আমার এই ভিডিওর পিন কমেন্টে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের কেস, নাগিন মোড় মার্ডার কেস। একটা অবৈধ লাভ ট্রায়াঙ্গেল, বিলাসবহুল জীবনের সীমাহীন লোভ আর ভাই বোনের সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ অন্ধকার সম্পর্ক রাজস্থানের একটা নিষ্পাপ সরল সাদাসিধে ছেলের প্রাণ কেড়ে নিল। এছাড়াও এই কেসে এই ভার্চুয়াল দুনিয়ায় চটজলদি গড়ে ওঠা সম্পর্কের আড়ালে যে কত বড় বড় ফাঁদ পাতা থাকে, এই কেসটা আমাদের সবার চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। এই কেসটার ব্যাপারে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেনা মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অচেনা মানুষদের থেকে সাবধানে থাকবেন।